একটা গাঢ় বাদামি রঙের টাটা সুমোর ভিতরে বসেছিল ছোটকা। ঝালাপালা আর ঝামেলা। গাড়ির স্টিয়ারিংয়ে বসে বছর 25-এর এক শক্তপোক্ত যুবক, নাম তিওয়ারি। গাড়িটা ছোটকা আজকের অপারেশনের জন্যে ভাড়া করেছে। ডক্টর দেবনাথের বাড়ি থেকে অন্তত 1.25 কিলোমিটার দূরে গাড়িটা রাস্তার ধার ঘেঁষে পার্ক করে রাখা আছে। রাস্তার পাশে বড় বড় গাছ আর জংলা ঝোপ। কয়েকটা কাঠবিড়ালি গাছের শাখা প্রশাখা বেয়ে ছুটোছুটি করছে। আকাশ মেঘলা, বৃষ্টি কখনো পড়ছে তো কখনো থামছে, তার টাইম টেবিলের কোনো ঠিক নেই। ছোটকারা 12টার পর থেকে ডক্টর দেবনাথের বাড়ির ওপরে নজরদারির কাজ শুরু করেছে। ছোটকার মন বলছিল অবিনাশ চাকলাদার সিডিটা আজ নেবেই। ও বলে গেছে বিকেল 5টার পর। কিন্তু ছোটকার মনে হয়েছে একটু আগে থেকে নজর রাখলে ক্ষতি কি। অপেক্ষা করতে করতে এখন প্রায় বিকেল 4টে, কিন্তু ডক্টর দেবনাথ এখনো কোনো সিগন্যাল দেননি। তিনি বলেছেন সন্দেহজনক কিছু দেখলেই তিনি ছোটকাকে মোবাইল ফোনে ফোন করে খবর দেবেন। ঝামেলা হঠাৎই চোখের ওপরে হাত বুলিয়ে বলে উঠল, আর পারতেছি না, মমপুঞ্জাক্ষী ব্যা ব্যা ব্যা। চন্দ্রকান্ত বলল, এই সেরেছে, আবার ওর কথা আটকে গেছে। ছোটকা সামনের সিটে বসেছিল, পেছনে ফিরে তাকালো ঝামেলার দিকে। কি হয়েছে, পুঞ্জাক্ষী ব্যথা করছে? হ্যাঁ হ্যাঁ, ব্যথা করিতেছে, ঝামেলা তাড়াতাড়ি জবাব দিল। ঝামেলার বলের মতো চোখ দুটো আসলে পুঞ্জাক্ষী, মাছি বা মৌমাছিদের যেমন থাকে। এই চোখ দিয়ে ঝামেলা 1 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। এছাড়া ওর শ্রবণ ক্ষমতাও সাংঘাতিক। আল্ট্রাসনিক শব্দও ওর কানে নিখুঁতভাবে ধরা পড়ে। সেজন্যই ঝামেলাকে সঙ্গে নিয়ে ছোটকা এত দূর থেকে প্রকাশ দেবনাথের বাড়ির ওপরে নজর রাখছে। ঝামেলা, আর একটু কষ্ট করো, ক্রিমিনাল ধরা পড়লেই তোমার ছুটি। এমন সময় চন্দ্র বলল, ছোটকা, আমার টয়লেট পেয়ে গেছে। ঝামেলা জিজ্ঞেস করল, বড় না ছোট? চন্দ্র রেগে গিয়ে বলল, তুমি জেনে কি করবে, তোমার তো ওসব প্রবলেম নেই। ইন্দ্র বলল, ছোটকা, আমারও পেয়ে গেছে, ছোট। ঝামেলা বিরক্ত হয়ে বলল, মনুষ্যদিগের কি যে মারাত্মক প্রবলেম, খালি খাওয়া আর টয়লেট যাওয়া, খাওয়া আর টয়লেট যাওয়া। এই কারণেই রোবটরা মানুষের তুলনায় যার পর্যায়ে উন্নত। রোবটদের বাড়িতে রান্নাঘরও থাকে না, বাথরুমও থাকে না। কি অসাধারণ চমৎকার! ঝামেলা, তুমি থামবে? ছোটকা ধমক দিয়ে উঠল। তারপর চন্দ্র আর ইন্দ্রকে বলল, যা, গাড়ি থেকে নেমে ওই ঝোপের মধ্যে সেরে আয়। আজ সকালে ডক্টর দেবনাথ ছোটকাকে ফোন করেছিলেন। ফোন করে গতরাতের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ জানিয়েছেন। সব শোনার পর ছোটকা 9টা নাগাদ এসে হাজির হয়েছে ডক্টর দেবনাথের বাড়িতে। কিছুক্ষণ আলোচনার পর ওরা ভয়েস অ্যানালিসিস নিয়ে বসেছে। ঘণ্টাখানেক পরীক্ষা নিরীক্ষার পর যা জানা গেল তাতে ছোটকা খুব একটা খুশি হতে পারল না। কারণ সিডির কণ্ঠস্বরটা বিশ্লেষণ করে টের পাওয়া গেল তাতে বেশ কয়েকটা
হাই ফ্রিকোয়েন্সির ভয়েস সিগন্যাল মিশিয়ে দেওয়া হয়েছে। বোধহয় অবিনাশ চাকলাদার নিজের পরিচয় গোপন রাখার জন্য এইভাবে ডক্টর দেবনাথকে বিভ্রান্ত করতে চেয়েছে। দুজন স্কলার ও তিনজন বিজ্ঞানীর কণ্ঠস্বরের সঙ্গে সিডির কণ্ঠস্বরটা তুলনা করে নিশ্চিত কোনো হদিস পাওয়া গেল না। তবে ডক্টর ওয়াসিম খান, ডক্টর অশোক মিশ্র আর প্রভাস দত্তের গলার সঙ্গে সিডির গলার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের বেশ মিল পাওয়া গেল। ছোটকা বলল, আমাদের কপালটাই খারাপ, এর ওপরে বেজ করে কোনো স্টেপ নেওয়া যায় না, বিশেষ করে এরা যখন খুব রেসপেক্টেবল সায়েন্টিস্ট। ডক্টর দেবনাথও দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বললেন, ঠিকই বলেছেন, ওদের কাউকেই আমি কাল রাতের হানাদার বলে ভাবতে পারছি না। তবে ডেডলাইন আজ রাত 12টা, আর বিকেল 5টার পর অবিনাশ চাকলাদারের সিডি নিতে আসার কথা। ওই যে সিডিটা আমি রেকর্ড করে রেখে দিয়েছি। কাছেই একটা টেবিলে রাখা সিডিটা আঙুল দিয়ে দেখালেন প্রকাশ দেবনাথ। আপনি অবিনাশ 2002 এর কোনো কপি রাখেননি? ছোটকা জানতে চাইল। ছোটকার চোখ থেকে চোখ সরিয়ে নিলেন ডক্টর দেবনাথ। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, ওই সিডিটা ছাড়া আর একটা কপি রেখেছি, সেটা সফটওয়্যার লক করা আছে। নিজের আবিষ্কার কখনো নিঃশেষে নষ্ট করা যায় না। সন্তান যতই খারাপ হোক, পিতৃস্নেহ তাকে আগলে আগলে বাঁচিয়ে রাখতে চায়। ছোটকা আর কোনো কথা বলেনি, শুধু ঘুরে ঘুরে ল্যাব, সফটওয়্যার রুম আর অ্যান্টি চেম্বারটা ভালো করে দেখেছে। রবিদাসকে 2-4টে প্রশ্নও করেছে, কিন্তু সেরকম কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত ছোটকা প্রকাশ দেবনাথকে বলেছে, আপনি সারাদিন আজ ল্যাবেই থাকবেন, বিশেষ করে 5টার পর আর ল্যাব ছেড়ে একেবারে বেরোবেন না। সন্দেহজনক কেউ ল্যাবে এলেই আমাকে মোবাইল ফোনে কন্ট্যাক্ট করবেন। আমি আপনার বাড়ির ওপরে কনস্ট্যান্ট ওয়াচ রাখব। এখন টাটা সুমোর সামনের সিটে বসে ছোটকা সেই কাজটাই করছিল। তবে এত দূর থেকে ডক্টর দেবনাথের বাড়িটাকে ঠিক স্পষ্ট দেখতে পাচ্ছিল না। তবুও সেদিকে তাকিয়ে একটার পর একটা সরু চুরুট খেয়ে যাচ্ছিল। ঝামেলা ওর পুঞ্জাক্ষী দিয়ে নজরদারির কাজটা ঠিক মতোই করছিল, শুধু তার সঙ্গে টপাটপ করে হাই তুলছিল। ওর মোটেই ঘুম পায় না। ও হাই তোলে, হাই তুলতে ওর ভালো লাগে বলে। ছোটকা এ নিয়ে প্রশ্ন করায় ঝামেলা জবাব দিয়েছে, কেন, রোবটের কি কোনো হবি থাকতে নেই? ছোটকা আর কিছু বলতে ভরসা পায়নি। হাই তোলাটা যে কোনো রোবটের হবি হতে পারে সেটা ছোটকার জানা ছিল না। ডক্টর দেবনাথের বাড়িতে কেউ ঢুকলে বা বেরোলে ঝামেলা সঙ্গে সঙ্গে তার বিবরণ শুনিয়ে দিচ্ছে। সেই ধারা বিবরণী শুনে ছোটকা বুঝতে পারছে ঠিক কতজন লোক প্রকাশ দেবনাথের বাড়িতে রয়েছে। বেলা 12টার পর থেকে বিজ্ঞানী 3জন বেশ কয়েকবার এলেন, আবার চলে গেলেন। রিসার্চ স্কলার 2জন, প্রভাস দত্ত আর মিত্যুন রায়চৌধুরী, সকাল 11টা নাগাদ ল্যাবে এসে ঢুকেছিল। তারপর দুপুর 2:30টার সময় দুজনে টিফিন খেতে বেরিয়েছে।
ফিরে এসেছে 3:15 নাগাদ, আর তারপর থেকেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। 6:30টার সময় মৃত্যুন ডক্টর দেবনাথের বাড়ি থেকে বেরিয়ে এলো। ওর গবেষণার কাজ আজকের মতো শেষ। ও চলে যাওয়ার আধ ঘন্টা পর প্রভাস বেরিয়ে এলো, রওনা হয়ে গেল বাস স্টপের দিকে। লক্ষ্য রাখতে রাখতে ছোটকারা বিরক্ত হয়ে গেল। ঝালাপালার ঘুম পাচ্ছিল, তাই থেকে থেকেই প্যাকেটে করে নিয়ে আসা খাবার মুখে দিয়ে ঘুম তাড়াতে চেষ্টা করছিল। জল খেতে খেতে ইন্দ্রকান্ত বলল, এভাবে আর পারা যাচ্ছে না ছোটকা, তখন থেকে বসে আছি, কিছু একটা না হলে ভালো লাগে, খালি ঘুম পাচ্ছে। ঝামেলা বলল, মানুষের এই থার্ড প্রবলেম, ঘুম। এজন্যই কবি বলেছেন, ভারত শুধুই ঘুমায় রয়। ছোটকা ধমকে উঠল, ঝামেলা, তুমি থামবে, আমরা একটা সিরিয়াস মিশনে। ঝামেলা ছোটকাকে থামিয়ে দিয়ে বলল, এবারে তুমি থামো, একটা গাড়ি এসে গেছে। গাড়িটা ডক্টর দেবনাথের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। একটি মনুষ্যপুঙ্গব শকট হইতে অবতরণ করিতেছে। ঝামেলার কথা শোনা মাত্রই সবাই চুপ করে গেল। ছোটকারা ভালো করে কিছু দেখতে পাচ্ছিল না, তাই ছোটকা তিওয়ারিকে বলল, রাস্তার ধার ঘেঁষে খুব ধীরে ধীরে গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে। গাড়িটা যখন প্রায় 200 মিটারের মধ্যে চলে এসেছে, তখনই ছোটকার মোবাইল ফোন বেজে উঠল। ছোটকা গাড়িটা থামাতে বলল, তারপর পকেট থেকে ফোন বের করে বোতাম টিপে কানে ধরল। হ্যালো, বলুন। প্রকাশ দেবনাথ বলছি। ডক্টর দেবনাথের গলা কাঁপছিল। এইমাত্র একটা গাড়ি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করবেন না, আমরা ওয়াচ রাখছি। গাড়িটা স্যান্ট্রো বলে চেনা যাচ্ছিল, তবে মানুষটাকে চেনা যাচ্ছিল না। একটা গাছের নিচে গাড়িটা দাঁড়িয়েছিল বলে রাস্তার আলো অনেকটাই আড়াল হয়ে গিয়েছিল। আর গাড়ি থেকে নেমে আসা লোকটা গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট খাচ্ছিল। ঝামেলা বলল, গাড়িতে আর কেহ নাই, আর এ লোকটিকে স্পষ্ট দেখিতে পাইতেছি না। ফোনে প্রকাশ দেবনাথ জানতে চাইলেন, আমি এখন কি করব? ছোটকা বলল, ফোন অফ করবেন না, আমাকে ইনফরমেশন দিতে থাকুন। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ানো লোকটাই অবিনাশ চাকলাদার, কিন্তু ওকে ঠিক চেনা যাচ্ছে না। হঠাৎই লোকটা সিগারেটটা ফেলে দিয়ে পকেট থেকে কি একটা বের করে কানে চেপে ধরল। ঝামেলা বলল, ব্যক্তিটির ফোন আসিয়াছে। সঙ্গে সঙ্গে ওরা দেখল লোকটা ফোন পকেটে রেখে এক ছুটে ঢুকে গেল প্রকাশ দেবনাথের বাড়িতে। ছোটকা মোবাইল ফোন কানে শক্ত করে চেপে ধরে রেখেছে, যাতে কোনো কথা বা শব্দ কান এড়িয়ে না যায়। একটু পরেই সে শুনতে পেল, আরে আপনি, আসুন আসুন। প্রকাশ দেবনাথের গলা, আগন্তুককে স্বাগত জানাচ্ছেন। নিশ্চয়ই লোকটা ওর চেনা, কিন্তু কে এসে? আগন্তুকের আবছা গলা শোনা গেল, একটা বিশেষ কাজে এসেছি, তবে আমি একা নই, উনিও আছেন। তারপরই ডক্টর দেবনাথ
বেশ অবাক হয়ে বললেন, সে কি, তার মানে? উত্তরে আর একটা গলা শোনা গেল, তার মানে অবিনাশ 2002। আর তার পর মুহূর্তেই একটা ভারী আঘাতের শব্দ, সেই সঙ্গে একটা চাপা যন্ত্রণার চিৎকার। টেলিফোনে ডক্টর দেবনাথের গলা আর শোনা গেল না। ছোটকা সঙ্গে সঙ্গে লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। বাঁ হাতে ফোনটা কানে চেপে ধরে আছে, ডান হাত পকেটে ঢুকিয়ে বের করে নিল একটা ব্লাস্টার গান। তারপর একরকম ছুটতে শুরু করলো ডক্টর দেবনাথের বাড়ি লক্ষ্য করে। কিন্তু ছোটকা 50-60 মিটার পেরোতে না পেরোতেই 3 জন লোক বেরিয়ে এলো প্রকাশ দেবনাথের বাড়ি থেকে। 2 জন পায়ে হেঁটে আর 1 জন কাঁধে চড়ে, কারণ প্রকাশ দেবনাথের অসাড় দেহটা একজনের কাঁধে নেতিয়ে দুভাঁজ হয়ে ঝুলছে। চোখের পলকে গাড়ির দরজা খুলে ওরা উঠে বসল আর গাড়িটা চলতে শুরু করল। ঝামেলা চেঁচিয়ে বলল, পশ্চাদাবনাং অবশ্যন্তি, পশ্চাদাবনাং অবশ্যন্তি। তিওয়ারি সেই দেবভাষা কি বুঝলো কে জানে, তবে গাড়ি স্টার্ট দিয়ে এক হ্যাঁচকায় সেটা ছুটিয়ে নিয়ে গেল ছোটকার কাছে। ঝালাপালা উত্তেজনায় চিৎকার করছিল। চন্দ্রকান্ত সিট টপকে চলে এলো সামনে, চট করে খুলে ধরল বাঁদিকের দরজা। ছোটকা ছুটন্ত গাড়িতে লাফিয়ে উঠে পড়ল। গাড়িটাকে ফলো করো, কুইক! ইন্দ্রকান্ত চেঁচিয়ে উঠল। ছোটকা হাঁফাতে হাঁফাতে ঝামেলাকে জিজ্ঞেস করল, কাউকে চিনতে পারলে? ঝামেলা মাথা নেড়ে বলল, না পারু, তবে ফোল্ড করা বডিটা ডক্টর দেবনাথের। এটা না বললেও চলতো, ইন্দ্রকান্ত মন্তব্য করল। তিওয়ারি ঝড়ের বেগে গাড়ি চালিয়ে দিয়েছিল। বাঘের মতো হিংস্র চোখে ও তাকিয়েছিল সামনের রাস্তার দিকে। সুমোর হ্যালোজেন হেডলাইটে কালো রাস্তা আলোকিত হয়ে উঠেছে। ছোটকা মোবাইল ফোন পকেটে রেখে বলল, ড্রাইভার সাহেব, ওই গাড়িটাকে ধরা চাই। রাস্তার দিকে চোখ রেখেই তিওয়ারি হেসে বলল, ये संतरो की बच्चा जाएगा कहाँ, थोड़ा टाइम की बात है, चुपचाप बैठ के मेरा कमाल देखिए। দূরে সেন্ট্রোর ব্যাকলাইট চোখে পড়ছিল। কখনো কখনো সেটা বাঁক ঘুরে আড়াল হয়ে যাচ্ছিল। তিওয়ারি গাড়ির স্টিয়ারিং এমনভাবে ম্যানেজ করছিল যে মনে হচ্ছিল ওটা ওর হাতেরই একটা বাড়তি অংশ। অত বড় গাড়িটাকে লাউডগা সাপের মতো আঁকা বাঁকা পথে চালিয়ে ও একটার পর একটা গাড়ি ওভারটেক করে যাচ্ছিল। আর সেন্ট্রোর ব্যাকলাইট ক্রমেই ওদের কাছে আরও বড়, আরও স্পষ্ট দেখাচ্ছিল। এ পথ সে পথ ঘুরে সেন্ট্রোটা বাইপাসে এসে পড়ল। আর যেই না পড়া অমনি তিওয়ারি দাঁত বের করে হেসে বলল, শালা বুদ্ধু হ্যায়, बाईपास में काहे आ गया, अब तो बचना नामुमकिन है। অ্যাক্সিলেটরে পায়ের চাপ বাড়ালো তিওয়ারি। ওর মাথাটা আরও সামনে ঝুঁকে পড়ল। টাটা সুমোর ইঞ্জিন গোঁ গোঁ শব্দে কানে প্রায় তালা ধরিয়ে দিচ্ছিল। আর জানলা দিয়ে বাতাস ঢুকছিল ঝড়ের মতো।
সল্টলেক স্টেডিয়াম পেরোনোর পর দুটো গাড়ির দূরত্ব ভীষণ কমে গেল। ঝালাপালা হাত পা ছুঁড়ে আরো জোরে আরো জোরে বলে চেঁচাতে লাগলো। আর ঝামেলা মাথা নেড়ে গম্ভীর গলায় বারবার বলতে লাগলো, বহুত খুব, শুক্রিয়া শুক্রিয়া। ছোটকা অবাক হয়ে ঝামেলার দিকে তাকিয়ে বলল, এইসব কি উল্টোপাল্টা বলছো, কথাগুলোর মানে জানো? ঝামেলা বলল, না জানি না। কেন, কি হয়েছে? কিছু হয়নি, এর মানে হলো সাবাস সাবাস, ধন্যবাদ ধন্যবাদ। মানে না জেনে কাকে এসব বলছো? কাউকে না, তিওয়ারি কাকুর হিন্দি শুনে আমারও কেমন উর্দুর বেগ এসে গেল, তাই। তিওয়ারির টাটা সুমো তখন স্যান্ট্রোর পাশাপাশি দৌড়াচ্ছে, আর একই সঙ্গে বাঁ দিকে স্টিয়ারিং ঘুরিয়ে তিওয়ারি স্যান্ট্রোটাকে চাপতে শুরু করলো। বৃষ্টি ভেজা রাস্তায় গাড়ির চাকা গড়িয়ে চলার চড়বড় চড়বড় শব্দ হচ্ছিল। এবার স্যান্ট্রোটা বাঁ দিকে সরতে সরতে ফুটপাথের গায়ে এসে ব্রেক কষতেই বীভৎস আওয়াজ হলো, যেন কয়েকটা বুনো ঘোড়া একসঙ্গে চিৎকার করে উঠল। কিন্তু তিওয়ারি তাতেও থামল না। ওর গাড়ির বাঁ দিকটা ঘষে দিল স্যান্ট্রোর মুখে। ধাতুর সঙ্গে ধাতুর ঘষা লাগার শব্দ হলো। তার সঙ্গে মিশে গেল ভিজে রাস্তায় ভলকানাইজড রবার ঘষে যাওয়ার আওয়াজ। টাটা সুমোটাকে 5-6 হাত এগিয়ে নিয়ে সজোরে ব্রেক কষে দাঁড় করালো তিওয়ারি। ঝালাপালা ভয়ে চিৎকার করে উঠল। স্যান্ট্রোর সামনের একটা চাকা উঠে গেল ফুটপাথে। রাস্তায় পথচারী খুব কম ছিল, তা না হলে 2-4 জন আহত হওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার ছিল না। তিওয়ারি গাড়ি থেকে নামল, সিটের তলা থেকে একটা লোহার রড বের করে নিল। তারপর নাক উঁচু করে থমকে দাঁড়ানো স্যান্ট্রো গাড়িটাকে লক্ষ্য করে বলল, ক্যা বাচ্চু, এক চুমা দে দিয়া তো হাওয়া নিকল গই। ছোটকা ততক্ষণে ব্লাস্টার উঁচিয়ে রাস্তায় নেমে পড়েছে, আর ছোটকার দেখা দেখি ঝালাপালা আর ঝামেলাও সুমোর পেছনের দরজা খুলে নেমে পড়ল রাস্তায়। স্যান্ট্রো গাড়িটার জানলার কাঁচগুলো কালো হয়। ওভারটেক করার সময় গাড়ির ভেতরটা কিছুই দেখা যায়নি, তাই ড্রাইভারকে দেখার জন্য ছোটকা তাড়াহুড়ো করে এগিয়ে গেল স্যান্ট্রোর কাছে। টাটা সুমোর ধাক্কায় স্যান্ট্রোর বডির পাশটা তুবড়ে গিয়েছিল, তাই শত চেষ্টা করেও গাড়ির ড্রাইভার দরজা খুলে বেরোতে পারছিল না। মাথাটা ঝুঁকিয়ে থাকায় তাকে ভালো করে চেনাও যাচ্ছিল না। তিওয়ারি মারমুখী হয়ে স্যান্ট্রোর খুব কাছাকাছি চলে গিয়েছিল। আচমকা গাড়ির ভেতর থেকে গুলি ছুটে এসে তিওয়ারির বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে গেল। গুলির শব্দ খুব জোরে শোনা না গেলেও গাড়ির শ্যাটারপ্রুফ কাঁচ দিয়ে তৈরি উইন্ডশিল্ডটা নিমেষে মাকড়সার জালের মতো হয়ে গেল। তিওয়ারি এক পলক থমকে গেল। রক্তে ভিজে ওঠা বাঁ হাতটা দেখল একবার, তারপর একটা গালাগাল দিয়ে হাতের রডটা ভীষণ জোরে ছুড়ে দিল ড্রাইভারকে লক্ষ্য করে। ডান হাত দিয়ে বাঁ হাতের কাটা জায়গাটা চেপে ধরল। যন্ত্রণায় ওর মুখ কুঁচকে গেল। গাড়ির ড্রাইভার
বাঁ হাত তুলে রডের আঘাতটা রুখতে চেষ্টা করছিল, কিন্তু পারল না। যন্ত্রণায় কোঁকিয়ে উঠে আবার গুলি চালালো সে, কিন্তু নিশানা ঠিক না থাকায় সেটা ছুটে গেল অন্ধকার আকাশের দিকে। ছোটকা ততক্ষণে স্যান্ট্রোর একেবারে পাশে চলে এসেছে। ব্লাস্টারটা উঁচিয়ে ধরে ছোটকা বলল, ছিটে ফোঁটা নড়াচড়া করলেই গাড়ি সমেত সব ধুলো করে দেব। ছোটকার ব্লাস্টারের লেজার পয়েন্টারের লাল আলোটা ড্রাইভারের কপালে টিপের মতো জ্বলছে। ছোটকা চিবিয়ে চিবিয়ে বলল, রিভলভারটা ফেলে দিন, তারপর ওপাশের দরজাটা খুলে ধীরে ধীরে রাস্তায় নেমে আসুন। ডক্টর মিশ্র, নাকি বলবো অবিনাশ চাকলাদার? ডক্টর অশোক মিশ্র ছোটকার হুকুম অক্ষরে অক্ষরে পালন করলেন। রিভলভারটা ফেলে দিয়ে নেমে এলেন রাস্তায়। এবার চোখে পড়ল তিওয়ারির ছুঁড়ে দেওয়া রডের আঘাতে ওর কপালের ওপর দিকটায় কেটে গিয়ে রক্ত পড়ছে। দুটো গাড়ি ঘিরে ততক্ষণে লোক জমতে শুরু করেছে। অনেকেরই হাতে ছাতা, কেউ কেউ আবার বৃষ্টির হাত থেকে বাঁচতে মাথায় পলিথিন কিংবা কাগজের আড়াল দিয়েছে। ঝালাপালা আর ঝামেলা ভিড় ঠেলে ছোটকার কাছে চলে এলো। ছোটকা পকেট থেকে নিজের আইডেন্টিটি কার্ডটা বের করে উঁচিয়ে ধরল। আমরা স্পেশাল ফোর্সের লোক, আপনারা সবাই দূরে সরে যান, নইলে উন্ডেড হতে পারেন। প্লিজ আপনারা দূরে সরে যান। ছোটকার কথায় খানিকটা কাজ হলো। তখন চন্দ্রকান্ত হঠাৎ জিজ্ঞেস করল, ডক্টর দেবনাথ কোথায় গেলেন ছোটকা? অশোক মিশ্রর দিকে ব্লাস্টার তাক করে ছোটকা রুড়ো গলায় বলল, শিগগির এগিয়ে এসে গাড়ির বনেটের ওপর উপুড় হয়ে শুয়ে পড়ুন, ভুলেও পালানোর চেষ্টা করবেন না। অশোক মিশ্র কথা শুনতে একটুও দেরি করলেন না। বাধ্য ছেলের মতো স্যান্ট্রোর বনেটের ওপরে শরীরটাকে উপুড় করে দিলেন। ছোটকা এবার তিওয়ারিকে বলল, তিওয়ারি, এই শয়তানটার ওপরে নজর রাখো, পালাতে চেষ্টা করলেই কয়েক ঘা বসিয়ে দিও। তিওয়ারি ডক্টর মিশ্রর খুব কাছে এসে দাঁড়ালো, হেসে জিজ্ঞেস করল, ক্যা বাচ্চু, ভাগনা হ্যায় ক্যা? তারপর অশোক মিশ্রর পিঠে ভয়ঙ্কর এক কিল বসিয়ে দিল। ছোটকা ততক্ষণে ব্লাস্টার তাক করে স্যান্ট্রোর পেছনের দরজা ধরে টান মেরেছে। দরজা খুলে যেতেই রাস্তার আলোয় ডক্টর প্রকাশ দেবনাথকে দেখা গেল। সিটে কাত হয়ে পড়ে আছেন, দু চোখ বোজা, বোধহয় অজ্ঞান হয়ে রয়েছেন। ছোটকা মাথা নিচু করে গাড়ির ভেতরটা ভালো করে দেখতে চাইল, দ্বিতীয় লোকটা কোথায় গেল। ছোটকার ব্লাস্টার গানের লেজার পয়েন্টারের আলো সেই লোকটার মুখে গিয়ে পড়তেই সে আঁতকে উঠে চেঁচিয়ে উঠল, প্লিজ ফায়ার করবেন না, ডক্টর দেবনাথ ভালো আছেন, শুধু অজ্ঞান হয়ে গেছেন, আপনার পায়ে পড়ি, ফায়ার করবেন না। ডক্টর দেবনাথকে গাড়ির সিটে ভালো করে শুইয়ে দিয়ে রবিদাস বাইরে বেরিয়ে এলো। ওকে দেখা মাত্রই ছোটকার অঙ্কটা মিলতে শুরু করলো। এই যন্ত্র মানুষটাকে ছোটকা কিংবা প্রকাশ দেবনাথ মানুষের মধ্যেই ধরেননি, তাই ওদের হিসেবে
ভুল হয়ে গিয়েছে। অবিনাশ চাকলাদার অবশ্যই অশোক মিশ্র, কিন্তু তাকে প্রতিটি ধাপে সাহায্য করে গেছে প্রকাশ দেবনাথের এই বুদ্ধিমান রোবট অ্যাসিস্ট্যান্ট। বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়েই ছোটকা ডক্টর দেবনাথকে পাঁজা কোলা করে বাইরে নিয়ে এলো। ঝালাপালাকে বলল, টাটা সুনো থেকে জলের বোতল নিয়ে আয় তো। তারপর ফুটপাথের ওপরেই ডক্টর দেবনাথকে শুইয়ে দিল। বার কয়েক জলের ঝাপটা দিতেই প্রকাশ দেবনাথ চোখ মেললেন। যন্ত্রণার কয়েকটা টুকরো শব্দ বেরিয়ে এলো ওর মুখ থেকে। কোনো রকমে উঠে বসে তিনি মাথার পেছনটায় হাত বুলাতে লাগলেন। ছোটকা মোবাইল ফোন বের করে লালবাজারে ডায়াল করে সংক্ষেপে খবর জানালো। অনুরোধ করল যেন একটা ডিটেকটিভ স্কোয়াড আর একটা রেস্কিউ ভ্যান এক্ষুনি স্পটে চলে আসে, কারণ ডক্টর প্রকাশ দেবনাথ একজন ইন্টারন্যাশনালি ফেমাস সায়েন্টিস্ট। ছোটকার ফোন করা শেষ হলে ডক্টর দেবনাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর ছোটকার কাছ থেকে ব্লাস্টার গানটা চাইলেন। ছোটকা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, ব্লাস্টার দিয়ে কি করবেন? এই পাগল অ্যান্ড্রয়েডটাকে উড়িয়ে দেব। ওর এত বড় সাহস আমার গায়ে হাত তোলে। ছোটকা মাথা নাড়ল। ভুলেও ও কাজটি করবেন না। এই কেসে রবি দাস আমাদের রাজসাক্ষী, কারণ রোবট কখনো মিথ্যে কথা বলে না। ঝামেলা রবি দাসের কাছে এগিয়ে এসেছিল। ব্লাড হাউন্ডের মতো ও রবি দাসকে ঘিরে ঘুরপাক খেতে লাগলো আর গন্ধ শুঁকতে লাগলো। ঝালাপালা বলল, কি করছো ঝামেলা? ঝামেলা গম্ভীরভাবে জবাব দিল, গন্ধ শুঁকে দেখছি। এই বন্ডেড লেবারটার গায়ে শুঁটকি মাছের মতো দুর্গন্ধ। রবিদাস মুখ ভেঙচে বলল, বেটা ন্যাড়া চাকর। ঝামেলা তখন চোখ পাকিয়ে বলে উঠল, বলতো পাখির পিঠে পাকা পেঁপে। রবিদাস বার কয়েক পা 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 বলে পালিয়ে গেল গাড়ির আড়ালে। ছোটকা ঝালাপালাকে বলল, গাড়ির ভেতরে একটা সিডি আছে, খুঁজে বের করত। দেখিস যেন কাঁচের টুকরোই হাত পা না কাটে। আর রিভলভারটা টাচ করবি না, ওতে ডক্টর মিশ্রর আঙুলের ছাপ আছে। ঝালাপালা সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু করে দিল। সিডিটা সহজেই পাওয়া গেল, গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে ছিল। সেটা নিয়ে দুভাই ছোটকার হাতে এনে জমা দিল। ছোটকা সবাইকে টাটা সুমোর কাছে ডেকে নিয়ে গেল। সেন্ট্রোর আড়ালে দাঁড়ানো রবি দাসকেও ডাকল। শুধু তিওয়ারিকে বলল সেন্ট্রোর পেছনের সিটে বসে বিশ্রাম নিতে। পুলিশ যে কোনো সময় এসে পড়বে, তারপরই ওর চিকিৎসার ব্যবস্থা হবে। তিওয়ারি হেসে বলল, কোনো চিন্তা নেই স্যার, हमारा कुछ হয়নি। ছোটকা বলল, হে জানি, তবে গাড়ির ভেতরে ডক্টর মিশ্র রিভলভারটা পড়ে আছে, ওটাও তো পাহারা দেওয়া দরকার। তুমি গাড়িতে বসে ওয়েট করো, আমরা কয়েকটা কাজের কথা সেরে নেই। ঝালাপালা আর ঝামেলা টাটা সুমোর কাছে চলে এলো। ঝিরঝিরে বৃষ্টিটা এখন থেমে গেছে, তবে জলো বাতাসে গাছপালা নড়ছে। আকাশের পশ্চিম কোণে কালো মেঘের পাহাড়। একটু পরেই আবার হয়তো বৃষ্টি শুরু হবে।
ব্লাস্টার উঁচিয়ে ডক্টর অশোক মিশ্রকেও বড় গাড়িটার কাছে নিয়ে এলো ছোটকা। বলল, অকারণে পালানোর চেষ্টা করে তিনি যেন ছোটকাকে দিয়ে খারাপ কাজ না করান। ডক্টর মিশ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। প্রকাশ দেবনাথ তার দিকে তাকিয়ে বললেন, ছি ডক্টর মিশ্র, আপনি এই রকম দেশদ্রোহিতার কাজে নামলেন? অশোক মিশ্র কেঁদে ফেললেন। ডক্টর দেবনাথের দুহাত চেপে ধরলেন। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। বাজারে আমার লাখ লাখ টাকা ধার। কিভাবে সেই লোন চুক্তা করব সে কথা ভেবে ভেবে আমি পাগল কুত্তা মাফিক হয়ে গিয়েছিলাম। সেই সময় একদিন রবি দাসের কাছ থেকে আপনার লাজবাব কম্পিউটার ভাইরাসের কথা জানতে পারি। তখন আমি প্রভাসের হেল্প নিয়ে রবি দাসের সঙ্গে স্পেশাল কমিউনিকেশনের ব্যবস্থা করি। তবে প্রভাসকে কিছু বুঝতে দেইনি। ও জানতো আমি রিসার্চের জন্যে এসব কাজ করছি। তারপর যা করার সব রবি দাসের হেল্প নিয়ে করেছি। অবিনাশ 2002 হাতিয়ে নিয়ে শেষ পর্যন্ত আপনি কি করতেন? ছোটকা জিজ্ঞেস করল। মাথা ঝাঁকালেন ডক্টর মিশ্র। ঠিক জানি না, হয়তো কোনো ইন্টারেস্টেড পার্টিকে বিক্রি করতাম। ছোটকা ডক্টর দেবনাথকে বলল, এবার নিশ্চয়ই পুরো গল্পটা বুঝতে পারছেন। আপনার ল্যাবের ভেতর থেকে রবি দাস প্রথম থেকেই অশোক মিশ্রকে হেল্প করে গেছে। কারণ রোবট কখনো তার লজিক দিয়ে দেশদ্রোহিতার মানে বুঝবে না, বুঝতে পারবে না কোনো জিনিস বিক্রি করার মানে কি। টাকা রোবটের কাছে শুধুই ছাপা কাগজ। আসলে রোবটের মধ্যে লোভ, হিংসা, ভালোবাসা, প্রভুভক্তি এসব কিচ্ছু নেই, থাকা সম্ভব নয়। তার মানে রবি দাস কুকুরেরও অধম? ঝামেলা মন্তব্য করল। আর তুমি কি? চন্দ্রকান্ত চাপা গলায় ঝামেলার কানে কানে জিজ্ঞেস করল। ঝামেলা যেন শুনতেই পায়নি, এমন ভান করে ছোটকার দিকে তাকিয়ে রইল। প্রকাশ দেবনাথ এবার সব প্রশ্নের উত্তর পাচ্ছিলেন। কে প্রথম অবিনাশ 2002 এর কথা জানতে পারে? কে লিটারবিন থেকে ভাইরাসের নাম লেখা কাগজটা হাতিয়ে নিয়েছিল? কে মিউজিক সিস্টেমে অন্য সিডি ঢুকিয়ে দিয়েছিল? অশোক মিশ্রকে সবার অলক্ষ্যে বাড়িতে ঢোকার ব্যবস্থা কে করে দিয়েছে? আজ সন্ধ্যাবেলা ল্যাবে রবি দাস যে তাঁর মাথায় বাঁ হাত দিয়ে কষে এক ঘা বসিয়ে দিয়েছে, সে তো ডক্টর দেবনাথ ভালো করেই জানেন। প্রকাশ দেবনাথ মাথার পেছনে একবার হাত বোলালেন, তারপর হতাশভাবে মাথা নেড়ে ছোটকাকে বললেন, মিস্টার রায়, ভাইরাসের সিডিটা আমাকে দিন। ছোটকা সিডিটা দিতেই প্লাস্টিকের খাপ খুলে চকচকে চাকতিটা বের করে নিলেন প্রকাশ দেবনাথ। বললেন, অবিনাশ 2002 এর এটাই এখন একমাত্র কপি। কারণ আজ বিকেল 4টের পর আমি আমার পার্সোনাল কপিটা ডেস্ট্রয় করে দিয়েছি। এটাও আর রাখবো না, কারণ লোভ বড় সাংঘাতিক জিনিস। কথাটা শেষ করেই সিডিটা জল কাদার ওপর ফেলে দিলেন ডক্টর দেবনাথ। ওটাকে পাগলের মতো জুতোয় পিষতে লাগলেন আর বলতে লাগলেন, ইট ওয়াজ এ গ্রেট মিস্টেক।
ইট ওয়াজ এ গ্রেট মিস্টেক। ছোটকা অবাক চোখে অদ্ভুত দেশপ্রেমী বিজ্ঞানীটির দিকে তাকিয়ে রইল। ঝামেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, অবশেষে সব কিছুরই নিষ্পত্তি হইল। আমাকে লইয়াই ভাইরাস প্রবলেমের সূচনা, আবার আমার জন্যেই সমাধান হলো। ছোটকা অবাক হয়ে বলল, তার মানে তুমি একাই সব কিছুর ক্রেডিট নিতে চাও? নাও, তুমি সব নাও। আমার সকল কৃতিত্বের ফল আমি তোমাকে দান করিলাম। আমার প্রবল দুঃখ হইতেছে। হিরোশিমা, হিরোশিমা। চন্দ্রকান্ত আর ইন্দ্রকান্ত ফুজিয়ামা শুনে অভ্যস্ত, তাই হিরোশিমা শুনে একটু অবাক হলো। চন্দ্র ঝামেলাকে জিজ্ঞেস করল, লাস্টে হিরোশিমা বললে কেন? ঝামেলা মুখ কাঁচুমাচু করে বলল, ওটা গভীর দুঃখের এক্সপ্রেশন। আজ থেকে ইউজ করব ঠিক করেছি। এমন সময় একটা পুলিশের জিপ আর একটা ভ্যান ছোটকাদের টাটা সুমোর কাছে এসে দাঁড়ালো।